হাই, ফাইনালি আলহামদুলিল্লাহ হাতে পেয়েছি আমাদের একজন রেসপেক্টিভ ক্লায়েন্ট, যে কিনা আমাদের মাধ্যমে ইভি3 প্রসেস করছেন। সিন্স 1 ইয়ার ধরে ওনার প্রসেসিং আমরা করছি। সেই সাথে আজকে তার কানাডা ভিসা আমরা পেয়েছি, বিকজ তার এন্টায়ার জার্নিটা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো পরিচয় করে দিচ্ছি, এই হচ্ছে রুবেল মোহাম্মদ, আপনার এনভেলপ। কাইন্ডলি প্লিজ একটু ওপেন করবেন। ও মাই গড, ভাই কাইন্ডলি একটু ওপেন করুন প্লিজ, আমাদের ভিউয়ারদের সাথে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করুন। আমি ওপেন করব? শিওর, আমি সিরিয়াসলি? ইয়েস, ইয়ে আমি সহযোগিতা করব। অবশ্যই, এটা ভাই অনেক কষ্ট, মনে হচ্ছে কষ্ট হচ্ছে। ওপেন করুন। ও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ে ভাই আপনি দেখেন, আপনি দেখেন। ইয়েস, দিস ফাইনালি উনি ভিসা পেয়েছেন। এটা হচ্ছে ওনার ফার্স্ট পাসপোর্টে ওনার সেকেন্ড ভিসা, বিকজ উনি ওনার লাইফে এটাই ওনার ফার্স্ট পাসপোর্ট, এবং এর আগে উনি জাস্ট অনলি প্রিভিয়াসলি ইন্ডিয়াতে ট্রাভেল করেছেন, অ্যান্ড দেন নাও উনি ক্যানাডা 10 ইয়ার্সের মাল্টিপল ভিসা পেয়েছেন। তো আমরা কথা বলবো, ওনার টোটাল এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাদের সাথে। তো আসলে বেসিক্যালি উনি হচ্ছে আমাদের ইভি3-র একজন রেসপেক্টেড ক্লায়েন্ট। ওনার অলরেডি এলসি ফাইলিং হয়ে গিয়েছে। উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা ওনার এলসির অ্যাপ্রুভাল ডিসিশন পাবো ইনশাল্লাহ। বাই দিস টাইম ওনাকে আমরা একটা প্রপার একটা গাইডলাইন দিয়েছি যত দ্রুতভাবে ওনার ইভি3 প্রসেসটা কমপ্লিট করা যায়। সো সেই গাইডলাইন অনুযায়ী উনি ওনার ক্যানাডা ভিসাটা প্রসেস করেছেন, এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা আরেকটা স্টেপ গেইন করেছি, ওনার সাকসেসফুল স্টেপস বলতে পারেন। তো আমরা ওনার কাছ থেকেই শুনতে যাচ্ছি ওনার এক্সপিরিয়েন্স, দেন আমরা ওনার আরেকটি পরিচয় আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিও শেষে। তো রুবেল মাহমুদ, আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়েছেন, এবং আপনার ট্রাভেল হিস্ট্রি কী ছিল, কাইন্ডলি যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন আমাদের সাথে। ফার্স্ট অফ অল আমার এখন আসলে শরীর কাঁপতেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি আসলে ভিসা পাবো। হ্যাঁ, তো ফাইনালি আমি ভিসা পেয়েছি। এটা আমার জাস্ট অনলি একটা দেশ ভিজিট ছিল, আমি অনলি ইন্ডিয়া ভ্রমণ করছিলাম। এটা তো আপনার একদম প্রথম পাসপোর্ট? হ্যাঁ, একেবারে ফার্স্ট পাসপোর্ট ছিল না, এর আগে আমার কোনো পাসপোর্ট ছিল না, এটাই হচ্ছে ফার্স্ট পাসপোর্ট, এবং এটার মাধ্যমে জাস্ট অনলি আমি ইন্ডিয়া ভিজিটে যাই। সো আমি আসলে খুব ভয়ে ছিলাম যে এটার মাধ্যমে আদৌ এই কানাডার ভিসা পাবো কিনা, বাট আপনার দিক নির্দেশনার কারণে, সঠিক পরামর্শের কারণে ফাইনালি ভিসা পেলাম। এটা এখন ট্রাস্টেবল, বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ব্ল্যাঙ্ক পাসপোর্টেও ভিসা পাওয়া যায়, ইটস প্রুভড। আমি কি দেখাবো আপনাদের অডিয়েন্সদেরকে? হ্যাঁ, আপনি দেখাতে পারেন। এখানে কি কোনো কিছু হাইড করতে হবে ভিসা দেখাতে হলে? না, ইটস ওকে, বাট আমি মনে হয় অলরেডি ওয়েবসাইটে দেখেছি। ওকে, এই যে আমার ভিসা। হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড, আসলে আমার ফুল বডি কাঁপতেছে। যাই হোক, আচ্ছা, সো আপনি একটু কাইন্ডলি যদি বলতেন, আপনার তো আসলে কানাডা ভিসা প্রসেস করার কোনো প্ল্যানিং ছিল না। হ্যাঁ, তো আপনি কানাডা কেন ভিসা করেছেন? আপনি আমাদের এখানে আপনার জার্নিটা যদি কাইন্ডলি বলতেন, যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যখন হচ্ছে আপনার এখান থেকে ইভি3-র জন্য ফাইল ওপেন করি, তখন তো ডিউরেশনটা ছিল মেবি 6 to 8 মান্থস, অথবা আরেকটু বেশি সময় লাগবে এরকম এলসি অ্যাপ্রুভের জন্য। বাট ফার্দার যেটা গেছে যে পরবর্তীতে এলসি টাইমটা অনেক বেশি চলে যাচ্ছে। এর মাঝখানে আপনি একদিন পরামর্শ দিলেন যে এইটাকে আপনি অন্য আরেকটা ওয়েতে সামনের দিকে আগানো যেতে পারে, টাইমটা শর্ট করা যেতে পারে। তো সেটা মেবি ছিল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো এইটার আপনার শর্ত ছিল হচ্ছে ডেফিনেটলি এলসি অ্যাপ্রুভের পরে অ্যান্ড I-140 অর সামথিং কিছু একটা আগে মেবি হচ্ছে যে করতে হবে। সো আপনার ওই পরামর্শ অনুযায়ী আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আরেকটা ভিসা প্রসেস করি, এবং আপনারই পরামর্শের কারণে আজকে কানাডা ভিসা পেলাম। এখন মনে হচ্ছে যে ইউএসএ না হলে আমার জন্য কানাডা তো আছে। রাইট। সো আসলে বেসিক্যালি ওনার ইভি3 হচ্ছে ওনার মেইন কনসার্ন, বিকজ উনি ওনার ফ্যামিলি নিয়ে ইউএসএতে অ্যাপ্লিকেশন করতে চেয়েছেন এবং করেছেন, যেহেতু উনি ফ্যামিলি নিয়ে একদম মাইগ্রেন্ট হতে যাচ্ছেন। তো আমাদের ভিডিও দেখে, আমাদের ফেসবুকের মাধ্যমে এসে, আমাদের অফিসে কথাবার্তা বলে উনি আশ্বস্ত হয়েছেন, এবং উনি ফাইল প্রসেস স্টার্ট করেছেন। অ্যান্ড দেন ফাইনালি আমরা ওনার এলসি সাবমিট করি লাস্ট ইয়ার। তো যেহেতু এখন এলসি সাবমিশনের সময় লাগছে অনেক বেশি নর্মাল টাইমের চেয়ে, যেটা প্রিভিয়াসলি 6 মান্থ সময় লাগতো, এখন অ্যারাউন্ড 12 to 13 মান্থ সময়। আচ্ছা ভাই, আসলে কথার মাঝখানে একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে এলসি যেটা ছিল আগে 6 মান্থ, কিংবা এখন অফিসিয়ালি মনে হয় 6 মান্থটাই দেখাচ্ছে, আমি দেখলাম, কিন্তু এটা এখন আসলে কেন এত সময় লাগছে? বেসিক্যালি এটা সময় লাগছে বিকজ
হিউজ পরিমাণে অ্যাপ্লিকেন্ট ওয়ার্ল্ড ওয়াইড পড়ছে। এটাতে শুধুমাত্র বাংলাদেশের অ্যাপ্লিকেন্টদের জন্য ব্যাপারটা আসলে তা নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড যত কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে, সেন্ট্রালি ইউএস থেকে এটা ডিসিশনটা হচ্ছে। তো যেটা আপনার যেমন কনসুলার প্রসেসের ক্ষেত্রে কি হয়, কনসুলার প্রসেসের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলো স্প্লিট হয়ে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কনসুলারে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট স্কেজুলের জন্য স্প্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এলসি যে ডিসিশনটা সেটা কিন্তু সেন্ট্রালি ইউএস এর ওদের লেবার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, যার ফলে কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু ওইখান থেকে তার ডিসিশন হচ্ছে। তো যার ফলে কিন্তু এই সময়টা কিন্তু লেন্দি হচ্ছে। তো অ্যাপ্লিকেন্ট সংখ্যা বাড়ছে বিকজ EV3 ইজ এ ভেরি লুক্রেটিভ অফার এবং এটা একটা স্কিম, এবং EV3 এই স্কিমের কারণে যেহেতু এখানে আসলে তেমন একটা খুব বেশি রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়ছে না, দেন হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে এখানে মাইগ্রেট হতে পারছেন, তাহলে এখানে মেইন জিনিস হচ্ছে অনেক অ্যাপ্লিকেন্ট এখানে ইন্টারেস্টেড ফিল করে এখানে অ্যাপ্লিকেশন করছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি আমার একটা জিনিস ক্লিয়ার করেন, মানে বেসিক্যালি হচ্ছে যে আপনার সাথে যদিও আমার এইসব বিষয়ে অনেকবার কথা হইছে, তারপর আমি আরেকটু ক্লিয়ার এখন আর EV3 সম্পর্কে আমার মনে হয় আপনি অনেক ভালো ধারণা রাখেন, আপনি অনেক কিছু রিসার্চ করেন, স্টাডি করেন, আমি দেখি। হ্যাঁ, আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি প্রায় সময় দেখি অনেকেই হচ্ছে অনেক ধরনের কোয়েশ্চেন করে। আমার জানা মতে কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সারও আমি দিই, যেগুলো হচ্ছে আপনার কাছ থেকে পেয়ে দিই। তো আমি ক্লায়েন্টদের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি হচ্ছে আপনাকে এখন করতে চাই। হ্যাঁ, এর মধ্যে যেমন একটা কোয়েশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে যে এলসি কোনো কারণে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সাধারণত কারণটা কি হতে পারে, কোন কারণে সাধারণত এলসি অ্যাপ্রুভ না হওয়ার পসিবিলিটি থাকে? এলসি অ্যাপ্রুভের আসলে অনেক রিজেকশনের অনেকগুলো রিজন থাকে, যেমন হচ্ছে কি আপনার এটা আসলে অ্যাপ্লিকেন্টের কোনো কারণে কিন্তু রিজেকশনটা হচ্ছে না। এই রিজেকশনটা আসলে অনেকগুলো কারণ হয়, সেটা হচ্ছে এমপ্লয়ার এন্ড থেকে, এমপ্লয়ারের হয়তো বা আপনার কি বলা যেতে পারে, এটা যে জব সার্কুলার থাকে, কারণ আমার কিছু রুলস থাকে যে আপনার একজন এমপ্লয়ার সে কেন বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে সে আপনার এমপ্লয়ি হায়ার করে নিয়ে যাবে, ওয়ারাজ ইউএসএতে তো অনেক এমপ্লয়ি আছে যারা এখন আনএমপ্লয়মেন্ট আছে বা যাদের অনেক জব দরকার, তো তারা তো ওইখানে জব কন্টিনিউ করতে পারে চাইলে। তাহলে কেন একজন এমপ্লয়ার ইন্টারন্যাশনালি কান্ট্রি থেকে আদার্স কান্ট্রি থেকে এমপ্লয়ি হায়ার করবে? সো দিস ওয়ান মেইন কনসার্ন ফ্রম লেবার সার্টিফিকেশন বা লেবার মিনিস্ট্রি থেকে। তো এখানে আপনার কথা মধ্যে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এমপ্লয়ারের হচ্ছে ইয়াটা হচ্ছে গুরুত্বটা বেশি। অবশ্যই। মানে এটা কি এরকম যে মানে খুব বড় কোম্পানি হলে পরে এলসি সাপোর্টটা খুব ইজিলি পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে ছোট কোম্পানি ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে আসলে কোম্পানির পোর্টফোলিও একটা ম্যাটার করে। কিন্তু এখন যদি সে ফর এক্সাম্পল আমি একটা যদি উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, যেমন একটা বারবার শপ, সো একটা বারবার শপ ধরুন সাপোজ আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির একটা বারবার শপ ধরুন আপনি পাকিস্তান হতে পারে বা ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে। তো এই যে কমিউনিটির যে একটা ডিমান্ড ওখানে আছে, তাদের চুলের স্টাইলটা কীভাবে কাটতে হবে, এখন সেই একটা বারবার শপে দেখা গেছে তার ওখানে একজন বারবার দরকার যে কিনা এই এশিয়ান কমিউনিটির লোকজনের ডিমান্ডটা বুঝে তার ওই অনুযায়ী লোক দরকার। এখন সে ওইখানে যে বারবারটা পাচ্ছে সেই বারবারটা হয়তো তার মন মতো হচ্ছে না, বা তার যে চাহিদা দরকার, যে ওখানে যে চাহিদাটা আছে যে ক্লায়েন্টদের চুল কাটাবে সেই অনুযায়ী সে ওরকম পাচ্ছে না, বুঝতে পারছেন, মানে হচ্ছে তার যে নিডটা সেই নিডটা এখানে ফুলফিল হচ্ছে না, এবং সেখানে দেখা যাচ্ছে যে লোকটা পাচ্ছে সেই লোকটা হয়তো একটা লং টাইম ধরে কন্টিনিউটি করছে না, হয়তো 4 মাস করছে, 4 মাস পরে সে হয়তো জব কুইট করে চলে যাচ্ছে। সো ওইখানে কিন্তু তার একটা কিন্তু এফেক্ট পড়ছে বিজনেসে। তো সেটা ছোট বিজনেস হলেও কিন্তু তার যদি ওখানে নিড থাকে, তার এমপ্লয়ি দরকার, সেটা থেকেও কিন্তু সে এমপ্লয়ি কিন্তু ইন্টারন্যাশনালি বা দেশের বাইরে থেকে কিন্তু আনতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার কোম্পানিটা অনেক বড় হতে হবে। বাট হ্যাঁ, এটা এখানে একটা ম্যাটার করে যে একটা কোম্পানি কিন্তু একটা পোর্টফোলিও কিন্তু ম্যাটার করে। এখন একটা বারবার শপ, ছোটোখাটো একটা বারবার শপ যদি একটা এমপ্লয়ি নিতে চায়, সেটাও তো অনেক সময় এটা একটা কোয়েশ্চেন মার্ক করে দেয়, আদৌ তো তার দরকার আছে কিনা। এখন কিন্তু যদি এটা একটা প্রমিনেন্ট একটা বারবার শপ হয়, যাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যারা অনেক ট্যাক্স পে করে কোম্পানি গভর্নমেন্টকে, ইউএস গভর্নমেন্টকে, হ্যাঁ, যাদের একটা ফেস ভ্যালু আছে, তো সেক্ষেত্রে তারা চিন্তা করে যে এই এত একটা রেনাউন একটা অর্গানাইজেশন বা একটা চেইন শপ যাদের একটা রেপুটেশন আছে ইউএস এর মাটিতে, তো তারা যদি লোক আনতে চায় তারা অবশ্যই ওইটাকে প্রাধান্য দেবে। তারা চাবে না কখনোই একটা কোম্পানি বন্ধ হয়ে যাক। মানে এটাই হচ্ছে আপনাদের বেসিক্যালি হচ্ছে এলসি আপনাদের কোম্পানিতে বিশেষ করে এলসিগুলো আমি যতটুকু দেখেছি আপনার এই পর্যন্ত সাকসেস হিস্ট্রিতে আমি দেখলাম যে সবগুলোই অ্যাপ্রুভ হচ্ছে। আমাদের আলহামদুলিল্লাহ টিল নাও আমাদের এলসি রিজেকশন 2-3টা ছিল টোটাল এই এন্টার জার্নিতে, এবং সেগুলো আলটিমেটলি আমাদের অডিটে পড়েছিল, অডিট থেকে আবার পজিটিভ হয়ে আসছে। মানে আপনারা হচ্ছে যে যেই জব সোর্সগুলো করছেন যেখান থেকে, এগুলো ডেফিনেটলি অনেক রেপুটেড কোম্পানি এবং তাদের যে
আপনার পোর্টফোলিও বলতে পারেন সেটা অনেক ভালো, এবং তাদের যে প্রসিজারটা আছে এমপ্লয়ি হায়ার করার জন্য আমি দেখেছি আপনার লাস্ট যে জব লিস্টটা ছিল খুব প্রত্যেকটা জিনিস খুবই অথেন্টিক এবং অথেন্টিক ওয়েতে তারা এটা প্রসেস করে, যার ফলে হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন নর্মালি আমরা কোনো অডিটে পড়ি না এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনা আমাদের খুবই ফিউ। ফাইনালি এখানে আরেকটা জিনিস এখানে যেটা হচ্ছে যে ধরে নিলাম আমার এলসি অ্যাপ্রুভ হয়ে গেল, হোয়াট এভার টাইম এটা আমার হইলো 1 বছর কিংবা 12 মাস 13 মাস 15 মাস, আমি ধরে নিলাম আমি এতদিন পর্যন্ত আপনার কাছ থেকে ধৈর্য ধারণ করে নিলাম। যখন আপনি I-140 সাবমিশনে যাচ্ছেন সেই ক্ষেত্রে কি সেটা কোনোভাবে রিজেক্ট হওয়ার পসিবিলিটি থাকে? দেখুন, কনসুলার প্রসেসের ক্ষেত্রে I-140-তে নর্মালি রিজেকশন হয় না, বাট ইন দ্য ফিউ কেসেস কখনো কখনো কিছু ফাইল RFE-তে পড়ে, যেমন আমি এলসির ক্ষেত্রে যেমন অডিটটা পড়ে, I-140-র ক্ষেত্রে এটাকে বলে RFE হচ্ছে আপনার রিকোয়ার ফর ফার্দার এভিডেন্স। যদি কোনো কারণে UCIS অফিসার যদি মনে করে কোনো একটা এডিশনাল ডকুমেন্টস তার দরকার ফ্রম এমপ্লয়ার ফর দিস অ্যাপ্লিকেন্ট, তখন সেটা তারা কোয়েরিজ থাকতে পারে, তখন তারা এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করে, এমপ্লয়ার আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তখন আমরা সেই অনুযায়ী তার যে কোয়েরিজ থাকে বা কোশ্চেনারি থাকে সেটা আমরা তাদেরকে সাপ্লাই করি, সেই অনুযায়ী তখন তারা। এরকম কোনো এক্সপেরিয়েন্স আপনাদের হয়েছে? হ্যাঁ, একদম ভেরি রিসেন্টলি জাস্ট ফিউ ডেজ এগো আমরা এরকম একটা অ্যাপ্লিকেন্ট হিস্ট্রি আছে যার অলরেডি আমরা I-140 অ্যাপ্রুভাল পেয়েছি। ক্লায়েন্টের ইনফরমেশনটা আপনারা আমাদের গ্রুপে অথবা আমাদের পেজে পাবেন। তার নাম হচ্ছে সাদ। তো একই পরিবার থেকে তারা দুজন অ্যাপ্লিকেশন প্রসেস করেছিল, একজনের এসি অ্যাপ্রুভ হয়ে গেছে আর আরেকজনের RFE-তে পড়েছে। RFE পড়ার পরে আফটার 3 মান্থস আমরা এটা সাকসেসফুলি এখন I-140 তারা অ্যাপ্রুভ হয়েছে। এটা খুবই রেয়ার কেস। এটা পরের স্টেপটা যেটা আসে সেটা হচ্ছে যে মেবি DS 260। তো অ্যাকচুয়ালি I-140টা মানে অনেকের কোয়েশ্চেন, এটা আমি আপনাকে এর আগের বার একটা কোয়েশ্চেন করছিলাম যে আপনারা বলছেন যে I-140 প্রিমিয়াম প্রসেসে করা যায়, কিন্তু প্রিমিয়াম প্রসেসে করলে আপনারা এখানে ক্লেম করছেন যে সেটা 15 দিনের ভিতরেই চলে আসবে, অর্থাৎ ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে প্রিমিয়াম প্রসেস করলে। আদৌ প্রিমিয়াম প্রসেস 15 দিনে হচ্ছে আসলে কোন দিন থেকে 15 দিন আপনারা বলছেন? এটা একটা গুড কোশ্চেন। আপনি এটা অনেকে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এলসি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি আমার ডকুমেন্টস সাইন করে দিয়েছি, আমার সেকেন্ড পেমেন্ট আমি পে করে দিয়েছি, সো আমার তো নেক্সট ডে থেকে আমি টাইম কাউন্টডাউন শুরু করছি, 15 ডেজের মধ্যে আমার I-140 অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আমাদের আসলে একটা মিসকনসেপ্ট আছে। বেসিক্যালি আপনি যখন আপনার এলসি অ্যাপ্রুভ হওয়ার পরে একটা ওদের কাউন্টার পেজের একটা 8 নাম্বার পেজ একটা অ্যাপ্লিকেন্টকে সাইন করে এটা আমাদেরকে DHL করতে হয় এমপ্লয়ার বরাবর। সো এমপ্লয়ার এটা রিসিভ করার পরে দেন হচ্ছে তাদের সেকেন্ড পেমেন্টটা যেটা আপনার লিগ্যাল ফিস সেটা পাঠাতে হচ্ছে। সেটা পাঠানোর পরে এই যে সাইন পেপারসটা এবং লিগ্যাল ফিস পাওয়ার পরে তারা তাদের প্রসেসটা স্টার্ট করে মাত্র, তখন তারা এটা অ্যাটর্নিতে জমা দেয়। এবং একজন অ্যাটর্নি কিন্তু এই ফাইলগুলো প্রসেস করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কাজ করতে হয়, মানে তখনও আমার ডে কাউন্ট শুরু হয় না। নো, কারণ এখানে অনেকগুলো কাজ করতে হয়। আমি জাস্ট ব্যাপারটা এরকম না যে আমি টাকাটা পেয়েছি, পেপারসটা সাইন করা পেলাম, আমি জাস্ট সাবমিট করে দেবো ইমিগ্রেশন পিটিশন UCIC-তে। ইটস নট লাইক দ্যাট। এখানে অনেক কাজ আছে, একদম অ্যাটর্নি কিন্তু অনেকগুলো কাজ করতে হয়, এমপ্লয়ার থেকে অনেক ডকুমেন্টস নিতে হয়। মানে কি ডকুমেন্টস? আমরা তো অলরেডি এখান থেকে সব সাবমিট করি, অ্যাটর্নি তো খালি জাস্ট জমা দিবে। নো, ইটস নট লাইক দ্যাট। এই জন্যই বললাম আমি একটু ক্লিয়ার করি, বিকজ আপনার একজন অ্যাটর্নির এমপ্লয়ের কাছ থেকে তার ট্যাক্স ফাইল নিতে হয় লাস্ট ইয়ারের, বিকজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এলসি যেমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই ইমিগ্রেশন পিটিশনটা কিন্তু তার চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ পার্ট, বিকজ আপনার ইমিগ্রেশন পিটিশনের উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ওয়েদার ইমিগ্রেশন ভিসাটা অ্যাপ্রুভ হচ্ছে কিনা। কারণ আপনার এলসিটা কিন্তু ইমিগ্রেশন পিটিশন বা ইমিগ্রেশন অ্যাপ্রুভাল না, এলসিটা হচ্ছে আপনার লেবার মিনিস্ট্রি থেকে আপনাকে নেওয়ার জন্য একটা পারমিশন, আর ইমিগ্রেশন পিটিশন হচ্ছে ব্যক্তির উপরে পারমিশনটা অ্যাপ্রুভ হয়, আর লেবার মিনিস্ট্রিটা হচ্ছে পারমিশনটা অ্যাপ্রুভ হয় এমপ্লয়ারের জন্য। ওকে, সো এখানে দুটো জিনিস বুঝতে হবে। সো ইমিগ্রেশন পিটিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন অ্যাপ্লিকেন্টের জন্য, কারণ তার ইমিগ্রেশন পিটিশনটা অ্যাপ্রুভালের উপরে ডিপেন্ড করছে তার ফার্দার স্টেপটা। আচ্ছা, ওকে। সো ইমিগ্রেশন পিটিশনের সাবমিশন করার জন্য কোম্পানির এমপ্লয়ারের ট্যাক্স ফাইল, এমপ্লয়ারের যে তার যে লেবার মিনিস্ট্রি থেকে সে যে পারমিশনটা পেয়েছে, তারপরে তার যে সে লোকাল অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের ডকুমেন্টস, আরও অনেক আনুষঙ্গিক ডকুমেন্টস। এখানে মূল কথা হচ্ছে আপনার যেটা কথা, আপনার যে অ্যাটর্নির মূল ভূমিকাটা এখান থেকেই বেসিক্যালি শুরু। রাইট।
সো এইটা প্রসেসিং করতে তাদের কখনো কখনো কারো অ্যাটর্নি 1 মাসও লাগতে পারে, 15 ডেজও লাগতে পারে। এখন অ্যাটর্নি সবকিছু নিয়ে প্রস্তুত, কিন্তু এমপ্লয়ার ডকুমেন্টস প্রপারলি অন টাইমে দিতে পারছে। এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। একটা এমপ্লয়ার অনেক ধরনের ব্যস্ততা থাকতে পারে, সে এমপ্লয়ি হায়ার করতে আনছে, তার এই ডিপার্টমেন্টটা আরেকটা ডিপার্টমেন্ট এটা মেনটেন করে, সেই ডিপার্টমেন্ট থেকে তার লিগেল সাইড থেকে সেই ডকুমেন্টসগুলো প্রপারলি অন টাইমে অ্যাটর্নি যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু সে অন টাইমে ফাইলটা সাবমিট করতে পারছে না। সো সেখানেও কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার আছে। সবকিছুর সাথে কিন্তু সবকিছু রিলেটেড। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আমরা যে টাইমটা বলি প্রিমিয়াম প্রসেস, সেটা হচ্ছে আফটার সাবমিশন। যখন ওয়ান্স একজন অ্যাটর্নি সাবমিট করে, অফিসিয়ালি সাবমিট করার পর একটা রেফারেন্স নাম্বার আসে, তখন থেকে আপনি কাউন্ট করবেন ম্যাক্সিমাম 15 ডেজ। আচ্ছা, মানে আমি যদি আপনার কথা স্টপ করে যদি এখানে বলি, ব্যাপারটা হচ্ছে যে আমি এখান থেকে আপনার সাথে কমিটমেন্ট অনুযায়ী আমার সিগনেচার থেকে শুরু করে ফাইলিং থেকে শুরু করে সবগুলো আপনাকে দিয়ে দিলাম, অ্যাট দ্য সেম টাইম পেমেন্টও ক্লিয়ার, অ্যান্ড দেন আপনি এই ফাইলগুলো ট্রান্সফার করে দিলেন অ্যাটর্নির কাছে। অ্যাটর্নি দেন যেটা করলো, এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে রিলেশন পেপারসগুলো থাকে সেগুলো সবগুলোকে সে কালেক্ট করলো এবং ওইগুলো প্রুফ রেডি করে দেন হচ্ছে যে গভর্নমেন্ট সাবমিট করে, তাই তো? এরপরে যখন ওখান থেকে আপনার একটা কেস আইডি রেডি হয়, দ্যাট মিনস হচ্ছে সেদিন থেকে আমি এবার 15 দিন কাউন্ট করতে পারি। একটা কেস আইডি রেফারেন্স নাম্বার থাকে। এখন অনেক সময় একটা অফিসিয়াল রিসিপ্ট পাওয়ার আগেও কিন্তু অনেক সময় I-140 অ্যাপ্রুভ হয়ে যায়। কীভাবে সেটা আমি বলতে পারি, একটা ফাইল যখন সাবমিট হয়, এই সাবমিট হওয়ার পর আমরা একটা ট্র্যাকিং আইডি পাই। ট্র্যাকিং আইডি মিনস হচ্ছে সেটা এই ফাইলটা যে সেন্ড করা হচ্ছে সেটা একটা রেফারেন্স নাম্বার। অনেক সময় আমরা কিন্তু I-140 সাবমিশন হওয়ার পরে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসে, ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমরা পেতে অনেক সময় এমনও হয়ে যায় যে 2 উইকস হয়ে যায় আমরা নাম্বারটা পাই না, কিন্তু ইন দি মিন টাইম কিন্তু অলরেডি I-140 অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, আমরা অনেক ক্লায়েন্টের এরকম পেয়েছি যে ক্লায়েন্ট আমাদেরকে প্যানিক দিচ্ছে, আমরা কবে I-140 অ্যাপ্রুভ হবে, কবে আমি পাবো। কিন্তু আমরা যখন তার রিসিপ্ট নাম্বারটা পেয়েছি, ওই যেটা অ্যাকনোলেজমেন্ট লেটার দেওয়া হয় I-140 ইমিগ্রেশন পিটিশন থেকে UCIS থেকে, সেই নাম্বারটা যখন আমরা চেক করে দেখলাম তারও 10 থেকে 12 দিন আগে তার অলরেডি কিন্তু I-140 অ্যাপ্রুভড। আচ্ছা। সো এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু বুঝতে পারছি, মানে এখানে আরো অনেক কিছু ইন্টারনাল কিছু আছে যেটা আপনি বুঝতে পারছি। আচ্ছা, এখন ফাইনাল স্টেজ যেটা, সেটা হচ্ছে যে DS-260। তো DS-260 কখন আসলে ফিল আপ করবো এবং আসলে আমি কতদিন পরে ইন্টারভিউ স্কেডিউলটা পাবো কিংবা ইন্টারভিউ ফেস করতে পারবো? কারণ এখন তো দেখছি হচ্ছে প্রচুর ব্যাকলগ আছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার DS-260 ফাইলিংটা হয় হচ্ছে I-140 অ্যাপ্রুভাল হওয়ার পরে। আচ্ছা, আপনার যখন I-140 অ্যাপ্রুভাল হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি USCIS থেকে, এটা ন্যাশনাল ভিসা সেন্টার বলে NVC, ওইখানে আপনার ফাইলটা চলে যায়। এখান থেকে তারা ফরওয়ার্ড করে দেয়। ওইখানে যাওয়ার পরে আপনার নামে আপনার একটা ইনভয়েস ক্রিয়েট হবে। আপনার নাম বলতে এখানে আপনার সাথে যতজন অ্যাপ্লিকেন্ট অ্যাড থাকবে, আপনার ডিপেন্ডেন্ট স্পাউস যারাই থাকবে, তাদের প্রত্যেকের অ্যাপ্লিকেন্টের জন্য একটা আলাদা ইনভয়েস তৈরি হবে। এটাকে বলা হয় DS-260 ইনভয়েস, যেখানে আপনার ভিসা ফিনে মেনশন করে থাকবে $345। সো তখন প্রত্যেকটা ক্লায়েন্টের নামে, মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের নামে ওই ইনভয়েসটা আসার পরে, সো এইটা ইটস অ্যাবাউট টেক 15 ডেজ অথবা হতে পারে, অথবা 10 ডেজও হতে পারে, সামটাইমস 21 ডেজও হয়ে যায়। এটা খুব বেশি একটা টাইম নেয় না যেটা বলছো। সো এই ইনভয়েসটা আসার পরেই কিন্তু তখন আমরা DS-260 ফাইলিংটা স্টার্ট করি। আর এই DS-260 ফাইলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ এখানে একটা ক্লায়েন্টের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, ইটস এ হিউজ। এখানে একদম হোল লাইফের আপনার ইনফরমেশনটা দেওয়া লাগছে, আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, আপনার এডুকেশনস, আপনার লাস্ট 15 ইয়ার্সে আপনি কোথায় কোথায় ছিলেন, আপনার অ্যাড্রেস কয়টা চেঞ্জ করছেন, আপনার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, তারপর আপনার মোবাইল নাম্বার কয়টা ইউজ করছেন, আপনার ইমেল আইডি, এভরিথিং। ইভেন আপনার প্যারেন্টসের কোথায় তারা জন্মগ্রহণ করেছিল, তারা মানে তারা আপনাকে এক্স্যাক্টলি হচ্ছে নাগরিকত্ব দিচ্ছে, গ্রিন কার্ড দিচ্ছে। সো ইউ নো ভেরি ওয়েল যে ইউএসএ গ্রিন কার্ড মানে কি। ইউএসএ গ্রিন কার্ড পাওয়া মানে দে নো দ্যাট যে you are going to take the citizenship after 5 years. So once you get the citizenship from US government, then definitely you will bring your family also in USA. So they have the plan. মানে হচ্ছে যে সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি আপনার টোটাল ফ্যামিলি ইনফরমেশন সবকিছু নিয়ে নিচ্ছে, যাতে করে ইন ফিউচারে কখনো যদি আপনি কারো ফ্যামিলি মেম্বারকে নিতে চান তাহলে যেন ইজিয়ার হয়ে যাবে। অথবা যারা এখানে অনেক সময় অনেকে আছে না, অনেক সময় অনেকে কারাপশনের সুযোগ নেয়, যে অন্য কাউকে হয়তো বা সেভিংস করে নেওয়ার প্ল্যানিং থাকে, যাতে সেই জিনিসটা করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে একবারে তারা কিন্তু নিয়ে নিচ্ছে। তাহলে এখানে হচ্ছে যে ভিসা মানে না পাওয়ার পসিবিলিটি হতে পারে, আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে ক্লায়েন্ট সে নিজের কারণে নাকি অন্য কোনো কারণে? কারণ মানে EB3 তো অ্যাকচুয়ালি ভিসার বলতে এখন আপনি কোন স্টেজে, আমি যদি
এন্ড অফ দ্য ডে ফাইনাল সাকসেসফুলের কথা যদি বলি, যেটা হচ্ছে DS-260 ইন্টারভিউ যে হয়, কনসুলার ইন্টারভিউ, এই ইন্টারভিউতে যে ভিসাটা পাচ্ছেন সেটা টোটালি ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিক্যান্ট। কারণ আপনার যখন এলসি অ্যাপ্রুভ হচ্ছে, আপনার I-140 ইমিগ্রেশন অ্যাপ্রুভাল, দ্যাট মিনস এই সব কিছু কিন্তু অলরেডি আপনার অলরেডি যাচাই বাছাই করে কিন্তু ইউএস থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। সো এখানে কনসুলার করে কি, কনসুলার দায়িত্বটা কি, কনসুলার কিন্তু এই যে তার ফাইলটা পাচ্ছে, যেটা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যখন ইন্টারভিউ স্কেডিউল হয় তখন কিন্তু টোটাল ফাইলটা এখানেও আসে এবং হিউজ অল দ্য ডকুমেন্টস এখানে চলে আসতেছে এবং অ্যাপ্লিকেন্টের সাথে যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। তো এইখানে তাদের দায়িত্ব কি, ইন্টারভিউ অফিসার কিন্তু তারা চেক করে যে ক্লায়েন্টটা বাংলাদেশ থেকে দাঁড়াচ্ছে, যেমন আপনার জানতে চিন্তা করেন, আপনার কিন্তু সকল ডকুমেন্টস বেস করে কিন্তু ফাইলটা প্রসেস হচ্ছে। আপনি কিন্তু কোথাও কিন্তু কোনো আপনার বায়োমেট্রিক দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। সো কিন্তু তারা কিন্তু আপনার ফিজিক্যাল ইনফরমেশন কিছু পাচ্ছে না, জাস্ট অনলি ডকুমেন্টস বেসড ইনফরমেশনটা পাচ্ছে, রাইট? তো আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন এম্বাসিতে, তখন কিন্তু তারা আপনার বায়োমেট্রিক নিচ্ছে। সো বায়োমেট্রিক নিয়ে কিন্তু তারা আপনার অনেক কিছু ইনফরমেশন পাচ্ছে, সাচ এজ আপনি ইউএসএ প্রিভিয়াসলি কখনো দাঁড়িয়েছেন কিনা, কখনো রিফিউজ হয়েছেন কিনা, অথবা কখনো আপনি ইউএস অ্যাম্বাসি থেকে ব্যান্ড হয়েছেন কিনা, তার কোনো ক্রিমিনাল কোনো ফ্রডুলেন্ট কোনো হিস্ট্রির কারণে, সেটাও কিন্তু তারা জাস্টিফাই করে দেখতে পাচ্ছে। সো অ্যান্ড পাশাপাশি আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো কিন্তু যে চেক করা, ক্রস চেক বা ভেরিফাই করা, এই জিনিসটা কিন্তু সুযোগ বা এখতিয়ার কিন্তু একমাত্র আছে হচ্ছে আপনার কনসুলারের হাতে। সো কনসুলার কিন্তু ওই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করবে যদি তারা কোনো কারণে আপনার প্রতি সন্দেহ থাকে যে আপনার হয়তো কোনো কিছু ডকুমেন্টারি তার কাছে ডাউটফুল থাকতে পারে। মানে আমি যদি আপনার কথাটাকে একটু মানে করি, শর্ট করতে চাই, মানে শর্টটা হচ্ছে এরকম, মানে আপনার I-140 পর্যন্ত হচ্ছে যে ফুল প্রসেসের সকল রিস্ক হচ্ছে আপনার, রাইট? আর DS-260 ফাইল করার পরে ওখানকার যত ডাটা থাকতেছে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ক্লায়েন্টের। ক্লায়েন্ট যদি কোনো কিছু আপনার কাছে হাইড করে DS-260 যখন আপনি ফাইলিং করতেছেন, দ্যাট মিনস হচ্ছে এটা তার দোষ। এক্স্যাক্টলি। এবং মানে ভিসা না পাওয়ার কারণও তিনি। হ্যাঁ, এখানে তো আপনি হচ্ছে যে পাওয়া না পাওয়ার কারণটা যেটা সেটা কিন্তু যে ডকুমেন্টসগুলো পাচ্ছি আমরা, সেইগুলোর কারণে তো ভিসা রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই, বরঞ্চ সেটা তো মেবি ভিসাকে পাওয়ার ব্যাপারে আরো বেশি। অবশ্যই না, কারণ আপনার যখন যেহেতু এটা ইমিগ্রেন্ট ভিসা, এটা কিন্তু যে নরমাল যে আমরা নন ইমিগ্রেন্ট ভিসা বলি, ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা, যেটা এটা কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা। নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রিফিউজাল কিন্তু কোনো কি বলে যাতে কোনো রিজন দিচ্ছে না, কিন্তু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনাকে স্পেসিফাই একদম একটা রিজন দিয়ে দিবে যদি কোনো কারণে আপনাকে রিজেক্ট করে, ফর দ্যাট রিজন ইউ হ্যাভ বিন রিজেক্টেড from the US government or most কি কমন এমন কোন কারণ? এটা খুবই রেয়ার কেস। যতটুকু আপনি জানি যে আপনি আমাকে কয়েকবার বলছেন যে ক্রিমিনাল কোনো হিস্ট্রি থাকলে এটা হইতে পারে, অথবা একটা খুবই রেয়ার কেস। ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে নরমালি খুবই রেয়ার কেসে হচ্ছে রিজেকশন হয়। তো এটা যদি হয়, এটা অবশ্যই ক্লায়েন্টের নিজের ফল্টের কারণে। যদি ক্লায়েন্ট কখনো কোনো ইনফরমেশন হাইড করে, উনি যদি মনে করে আমি 15 ইয়ার্স আগে একবার দাঁড়িয়েছিলাম বা 20 ইয়ার্স আগে আমি যখন ছোটো ছিলাম একবার দাঁড়িয়েছিলাম, এত আগে পুরোনো হিস্ট্রি আছে কিনা, তখন সে কী করলো, সে আমাদের কাছে হিস্ট্রিটা হাইড করলো, আমরা কিন্তু জানলাম না। কিন্তু ইউএস এম্বাসির কাছে তো ডাটা রয়েছে, সো দে ক্যান ফাইন্ড আউট দ্য ডাটা ইজিলি। তো যখন তারা ডাটাটা ফাইন্ড আউট করলো, তখন তো সে হাইড করা তো সে যখন আমাদের কাছে এটা ডিনাই করেছে, আমরা তো সেভাবেই তার ফর্মটা ফিল আপ করেছি। এবার আমরা কিন্তু DS-260 ফাইলিং করার পরে কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু তার একটা কপি দিয়ে দেই, তাকে প্রপার চেক করার জন্য, রিভিউ করার জন্য। ওই ক্লায়েন্ট থেকে কিন্তু আমরা একটা ফাইনাল অ্যাকনোলেজমেন্ট নেই যে যা ডকুমেন্টস ইনফরমেশন দেওয়া হচ্ছে এভরিথিং ট্রুথফুলি উনি প্রোভাইড করেছে, ওটার উপর বেস করে কিন্তু আমরা সাবমিটটা করছি। সো এখানে আমাদের কোনো ফল থাকছে না, যদি উনি কোনো ডাটা হাইড করে থাকেন, দ্যাটস হিজ অর হার রেসপন্সিবিলিটি। ওকে, ঠিক আছে, পুরো ব্যাপারটা ইজি হলো। যাই হোক, আপনার এই গ্রুপে অনেকেই হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন করে, তো প্রায় সময় আমি বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে থাকি, তো অনেকে আমার কাছেও মাঝে মধ্যে কল করে। তো যাই হোক, আপনাদের তো অলরেডি বেশ কয়েকজন মানে EV3 ভিসা নিয়ে চলে গেছে অলরেডি, হ্যাঁ, অনেকজন গেছে। এর মধ্যে একজনের ভিডিও মেবি আপনি লাইভ করছিলেন আগে, এছাড়াও আরও তো বেশ কিছুজন আছে। তো ওদের আসলে আপনারা ভিডিওগুলো কেন দিচ্ছেন না? মানে এইটা দিলে তো মনে হয় আরো একটু বেটার হতো, কারণ আপনারা তো অলরেডি অনেকজন গেছে। রাইট, এটা অনেকে আমাদেরকে কোশ্চেন করে, ভালো একটা কোশ্চেন করেছেন, এটা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই। EV3 প্রসেসটা হচ্ছে টোটালি একটা আনস্কিল ক্যাটাগরি প্রসেস। সো যদিও এটা আনস্কিল ক্যাটাগরি, কিন্তু এটার যে আপনি সাকসেসফুল বা অ্যাচিভমেন্ট বলতে পারেন অনেক অনেক রয়েছে। তো যার ফলে কিন্তু অনেক হাই প্রোফাইল অ্যাপ্লিকেন্টও কিন্তু আমাদের EV3 প্রসেসটা করছে। কিন্তু যারা হাই প্রোফাইল অ্যাপ্লিকেন্ট আছে, যারা এই EV3 ভিসা নিয়ে যাচ্ছে, তারা আসলে কিন্তু চায় না তাদের এই ভিডিওটা রিভিল হোক বা তাদের প্রোফাইলটা রিভিল হোক। তারা
বাংলাদেশে এত ভালো একটা পজিশন বিলং করছিল, সেখান থেকে এসে এখন তারা ইউএসএ এই আনস্কিল ক্যাটাগরিতে যাবে। তো এইটার কারণে কিন্তু ক্লায়েন্টের প্রাইভেসি আমাদের কাছে সবচেয়ে মোস্ট প্রায়োরিটি, এবং এটা আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল থিং আমরা মনে করি। আমরা একটা ক্লায়েন্টের এন্ড থেকেও চিন্তা করি, তো যার ফলে কিন্তু উইদাউট ক্লায়েন্ট কনসার্ন আমরা কখনোই কিন্তু একটা কোনো ভিডিও এটা রিভিল করতে পারি না। বাট আমরা চাই, কিন্তু যদি ক্লায়েন্ট এটাতে দ্বিমত পোষণ করে সেটা অবশ্যই আমরা তার ডিসিশনকে আমরা রেসপেক্ট করি, সেই জন্য কিন্তু আমরা এই জিনিসটা রিভিল করি না। বাট আমরা তাদের কিন্তু ভিসার ক্ষেত্রে ভিসা সাকসেস হিস্ট্রিগুলো শেয়ার করি, ইনফরমেশনগুলো হাইড করি, এতটুকু পর্যন্ত আমরা করি বা করার চেষ্টা করি। বাট যদি কেউ পার্সোনালি কারো সাথে কথা বলতে চান সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারবো। যদি কেউ চায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই রকম আপনাদেরকে সহযোগিতা করবো তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তাহলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে ইজিলি আপনাদের যত প্রকার ইনফরমেশন আছে সেটা নিতে পারবেন, অবশ্যই তাদের অনুমতি সাপেক্ষে। তো জহির ভাই, আসলে আমি ছিলাম গেস্ট, কিন্তু আমি আজকে হয়ে গেছি হোস্ট, আপনাকে বানিয়ে ফেলছে গেস্ট। হ্যাঁ, এটা এখন আরেকটা জিনিস আপনার জানতে হবে, সেটা হচ্ছে যে আমি নিজেও আপনারা কল করে অনেক সময় পাই না। আপনি এত বেশি ব্যস্ত ভাই, আপনারা পাওয়াটা খুব টাফ হয়ে গেছে। আপনার অনেক ক্লায়েন্ট আছে আপনার সাথে মিট করতে চায়। আপনি যদি আসলে কাইন্ডলি আমার জায়গায় আসছেন বা আমার জায়গায় বসছেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমাকে কতগুলা সাইটগুলো ডিল করতে হয়। দেখুন, অফিসে ক্লায়েন্টের ব্যাপার আছে, মার্কেটিংয়ের প্রমোশনের ব্যাপার আছে, পাশাপাশি হচ্ছে কি আমাকে রাতের বেলায় কমিউনিকেট করতে হয় ইউএসএ তে। এমন একটা ইজিয়েস্ট ওয়ে বলেন যেন হচ্ছে যে আপনার দায়িত্বটা। হ্যাঁ, আমি আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস এক্সপেরিয়েন্স শেয়ার, আমার একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। আমার এটা একটা গুড নিউজ। আপনারা যারা ক্লায়েন্ট আছেন ইভি3 বা যারা ইভি3 নিয়ে অনেকদিন ধরে ঘাটাঘাটি করছেন, বিশেষ করে আমাদের যারা গ্রুপে বা পেজে আছেন তাদের জন্য এটা একটা খুবই সুসংবাদ যে আমি যেহেতু ব্যস্ত থাকি, সো আমার অন বিহাফে আপনাদের যে যত প্রকার তথ্য বা ইনফরমেশন জানার দরকার পড়ে আপনারা কাইন্ডলি রুবেল সাহেবকে নক দিতে পারবেন। আমরা রিসেন্টলি ওনাকে আমাদের পেজ এবং গ্রুপের অ্যাডমিন হিসেবে ওনাকে সিলেক্ট করেছে, এবং উনি অ্যাডমিন প্যানেলে থাকবেন, এবং উনি প্রতিদিন আমার থেকে কনসার্ন নিয়ে কিন্তু উনি আপনাদের সাথে অনেক তথ্য প্রদান করবেন। সো এই তথ্যগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এফেক্টিভ হবে। সো এবং ইতি যত প্রকার তথ্য থাকে আপনারা চাইলে কিন্তু ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা পেজে ওনাকে নক দিতে পারেন, এবং আশা করছি আপনারা অনেক হেল্পফুল হবে এইটার দ্বারা। যাক, তাইলে ফাইনালি সবাই জেনে গেল যে আমি এখন থেকে ফাইনালি একটা কথা বলে রাখতে চাই, ওনার যে কানাডা ভিসা হয়েছে, কানাডা ভিসার পাশাপাশি ওনার কিন্তু এই কানাডা ভিসাটা করার উদ্দেশ্যই হচ্ছে ইন ফিউচার ইনশাআল্লাহ উনি B1B2 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ইউএসএর। ওটা হয়ে যাওয়ার পরে দেন উনি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করার প্ল্যানিং আছে। ওইটার একটা গাইডলাইন ওনাকে আমরা দিয়েছি। সো যারা অলরেডি ইউএসএ ভিসা আছেন, অলরেডি পেয়েছেন, B1B2 ভিসা আছে অথবা F1 ভিসা আছেন বা প্ল্যানিং আছে ভিসা হবে তারা কিন্তু এই ইভি3 যারা প্রসেস করতে চান করলে কিন্তু তাদের জন্য অনেক হেল্পফুল হবে, তারা অনেক টাইমটা শর্ট করতে পারবেন। সো যদি এরকম কেউ থাকে ইন্টারেস্টেড আছেন তারা কাইন্ডলি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, সেই ব্যাপারে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই ব্যাপারে। তো ঠিক আছে, অনেক কথা হইলো আপনার সাথে। হ্যাঁ, ফাইনালি ভালো লাগলো আপনার সাথে। আপনি হচ্ছে আপনার দোয়া নিতে হবে। আসলে এখন থেকে তো আমি আপনাদের সাথে আছি। এখন থেকে প্রতিনিয়ত আমাদের রেগুলার ভিডিও আসবে, যে ভিডিওতে আমরা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। সো সেই রকম তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো আশা করি আপনারা সবাই ভালো থাকেন। আমি শেষ করছি, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।